ভাই একটু হ্যালো ভাই ভাই আপনি বিজয় টিভি ভাই আপনি আমার সামনে দৌড়িয়ে গেলেন, আপনি আবার বেলা যদি পিছাইতে পারেন। বুঝছি বললেন হ্যাঁ হ্যাঁ আপনি একটু বসেন ভাই এই থাকেন ভাই জায়গা না মিথুন ভাই সামনে ঢুকে ধরেন তো ভাই ছবিটা ঘুরাই ধরেন 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 এক ফ্যামিলি করে কথা বলবো ভাই আপনার দেখি আমার ছেলেরা ছেলে মারছে এরকম করে চাষরা কেনা মারা দরকার একটা মাত্র ছেলে আমার ছোট বেটা আমার ছেলের অনেক স্বপ্ন আছে নষ্ট করে বিচার যদি না হয় তাহলে আমার একটা মাত্র ছোট্ট যে ছেলেরা আমি জন্ম দিচ্ছি এখন আমি বড় করছি
ফল দিব ছায়া দিব এগুলো ছেলেটা চলে গেছে চলে গেছে আমাদের ছোট মেয়েদের নিয়ে আমি থাকি আপনার এই শোক সন্তান শোক আমরা খুঁজে পাচ্ছি না ছোট মেয়েটা অনেক আদর করতে বোনের জন্য চিন্তা বোনের জন্য এটা করবো সেটা করবো কত বছর জন্মদিন এত সুন্দর করে পালন করছে এবছর তো আমার মেয়ে জন্মদিন তো দূরের কথা চিন্তাও করা যায় না জানুয়ারি 21 তারিখে এত সুন্দর করে জন্মদিন পালন করছে আমার মেয়ে কি বলবো আমার ছেলের দেহটা দেখেন কোন মায় বলবে যে আমার ছেলের লাশ আনতে চাই কোন মায় বলবে যে আমার ছেলের লাশটা আনতে চাই আমি আমাকে ফোন করা হয়েছে ফোন করা বললো যে আপনার ছেলে হাতে নাকি পায়ে গুলি খাইছে তারপর আমি গেছি যা দেখে আমার দুই ভাই সাদ্দাম বিয়জি এরা লাশটা আনতে গেছে তাকে শহীদ মিনারে রাখছে যা দেখে না করা হয়েছে আমার ছেলের লাশটা এই দেহটা আমি আমার নাস্তা দিয়ে গেছে মাত্র নাস্তা দিয়ে গেছে তোমার নাস্তা খাওয়া বাইরে আমার ছেলের কমাল পাইলাম কি বলো সুস্থভাবে না হয় আমরা জোরালো দাবি করবো আমরা আরেকটা পরিবার আছে আর আব্বির পরিবার আছে জুনায়েদের পরিবার ওই মাকে কথা বলার সুযোগ দেন ওই মাকে কথা বলার সুযোগ দেন ভালো করে লেখাপড়া করো দ্রুত লেখাপড়া শেষ করে আমাকে তো কেউ চিনি না সবাই বাবারে ডাক দেয় সবাই বাবারে ডাক দেয় মা বলতে আমি কি কেউ চিনেই না যত জায়গায় আমি নাম রেজিস্ট্রেশন করেছি প্রত্যেকটা জায়গায় ডাক দেয় ওনারে আর আমার সাথে কোনো যোগাযোগই নাই একসাথেই থাকতেছি আমরা বাবা মার সাথে দ্বন্দ্ব বাবা মার সাথে দ্বন্দ্ব ভাইয়া বললেন না কেন ঠিক আছে একসাথেই থাকতেছি আমরা যে জায়গায় ফোন দেয় নানান কথা বলে আমাদের কথা বলতে দেয় আপনি হামিদ ভাই আমি প্রতি মাসে উনি আমাদের লোকাল নেতা উনি কোন নাম্বারটা নেন উনি দেখবেন হাবিব তুমি দিয়ে দিও প্রতি মাসে দেখবে উনি ওর লেখাপড়াটা দেখবে উনি ঠিক আছে নাম্বারটা নিয়ে আমাদের সাক্ষ্য বলে দিই ওনার নাম্বারটা নিয়ে রাখেন ঠিক আছে আর কোন ফ্যামিলি আপনার এই চিঠিটা দিয়ে দাও আপা আপনিও আসেন আপনিও চলে আসেন ভাই আপনার মাথা সেই আসতেছে না ভাই একটু চুপ থাকেন ভাই আমাদের রেখে চলে গেছে ছেলে আমার সংসার চলে তুমি পড়ালেখা করে গেছে এখন অনার্স ফার্স্ট ইয়ারে আছে সে বলে এই ছেলে সারাদিন আমার সাথে ছিল যেদিন 5 তারিখে মারা যায় সারাদিন আমার সাথে ছিল সব ইয়াতে গেছিল বাবা বোন গেছে রাত্রে বসে যাইতে খাওয়া দাওয়া করছিল বলে কি আমি আমাদের গাড়ি রাখতে বলে আমি গাড়ি চলে গেছে আমি যাও না
মাইক ওই দিকে ঘুরে ধরে। এবার মাইক ওই দিকে ঘুরে। ছেলেকে জাদু করতে হয়। ওই আপা দিকে ঘুরান। আমার ছেলে খুবই লাগছে, তখন আমি পাগলের মতো হয়ে ওর ব্যাপারটা ছাড়াই আমার ছেলেকে দেখার জন্য বাইরে হয়েছি। রাস্তায় আবার ফোন দিয়েছে আপনি তাড়াতাড়ি করে আসেন, আমি যদি স্টপ পাই না তাড়াতাড়ি ফেরা যাবো আমি। দৌড়াইতে গেছি, পরে তাড়াতাড়ি আসেন, রাজনীতি আর নাই। তখন আমার পুরো মাথা ভেঙে পড়ছে, আমি কাউকে ফোন দিতে পারতেছি না, কাকে ফোন দিব। তাড়াতাড়ি করে আমার ভাইকে ফোন দিই, বড় ভাইকে। তখন আমার ভাই আমি আমার মিলে যায় দেখি মিটফুটের রাস্তার মেঝেতে আমার ছেলে এভাবে লুটানো গুলি করে আমার ছেলের মালিশি গুলি লাগছে বুকে। আমার ছেলের রক্ত মুখ থেকে নাক থেকে কান থেকে রক্ত সমানে রক্ত করতেছে, সারা রাত রক্ত চলছে আমার ছেলে। পরে দিন সকালে মাটি দেওয়া কি অন্যায় ছিল আমার ছেলের, বলেন কি অন্যায় ছিল যে ছেলে মেয়েদের, কি অন্যায় করেছিল তারা যে আমাদের বুকটা কিভাবে গালি করেছিল। আমাকে এই ছেলেটাই সম্বল ছিল, বলেন। আমি আসতে তোমাকে ফোন দিব, আমি তো ঘুমাইতাম না, এখন কি করে ঘুমাতে বলেন, আমি কি করে ঘুমাইতে আমাকে আমার দুই ছেলে মেয়েকে আমি 2 মাসে নিয়ে তারপরে ঘুমাইতাম। এখন প্রতিদিন আমার ছেলের বালিশ দেখি আর আমি ঘুমাচ্ছি, আমাকে ঘুম আসে না সারা রাত থেকে থাকি, ফজর আজান দেয় নামাজ পড়ে তারপরে একটু ঘুমাচ্ছি। বলেন ওদের অপরাধ কি ছিল, আমি ওদের কাছে জানতে চাই। কেন মারলো এরকম নির্মমভাবে হত্যা করে, কেন মারলো? সান্ত্বনা দেওয়ার তো ভাষা নাই, মন শক্ত রাখুন। আল্লাহ নিশ্চয়ই আপনাদের সবাই থাকবে। বাবা কি করবো, আমার একটা মেয়ে শুধু অনার্স করতেছে। ভাই আমরা গ্যান্ডারের বাসী একটা দাবি জানাচ্ছি আপনার কাছে। ছবিটা নেই ভাই, আমরা গ্যান্ডারের বাসী একটা দাবি জানাচ্ছি, সরকারি স্থাপনাগুলি সাইড কোপনের নামে খোলাবার এই 3 শহীদের নামে সরকারি স্থাপনাগুলি নামকরণের দাবি আমরা জানাচ্ছি। গ্যান্ডারি ভাই সাইড কুপনের নামে গ্যান্ডারের কমিউনিটি সেন্টার। ভাই একটু ছবি নেই, আমাকে একটু ছবি নেই প্লিজ। ভাই 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 আপনি একটু সরে ছবি নিতে পারতেন, একটু বেরোন পিছান ভাই, একটু পিছান। আপনি যান না, দুনিয়ারগুলো খেয়াল রাখছো, অনেক সরাইতেছিল লোক সরাইতেছি বসতেছে চিল্লাই তুমি বাবু ভাই আমার তো দিয়ে লাইট দেন নাই না। লাইট দিতে দেন, লাইট মারবো, কথা কম বলি। আপনাকে সালামও দিয়েছে, ওর নাম হলো সারিয়া খান। ওদের জন্য মন শক্ত হয়ে থাকে, মা নিঃসন্দেহ আমরা আপনারা রাজনৈতিক দল হিসাবে এখন তো প্রথম রাজনৈতিক দল হিসাবে আপনারা আসছেন,
বিচারের জন্য আপনারা কথা বলবেন, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আর একটা শহীদ আহত পরিবারের দায়িত্ব নেওয়ার জন্য আপনারা বলবেন, যারা নমিনেশন যাদেরকে দিবেন এরা তো মোটামুটি সবাই স্বচ্ছ, সবাই যেন একজন করে আহত পরিবারগুলা, শহীদ পরিবারগুলা, অনেক আহত শহীদ পরিবার আছে যারা মানে কর্মক্ষম ব্যক্তিরা হয়ে গেছে, এরা যেন একজনের পুনর্বাসনের ব্যবস্থা করা অনেক সহজ হয়ে যাবে আমাদের দেশে। আমাদের সন্তানগুলো এই দেশের সম্পদ ছিল, আমরা চাই না একটা সন্তান এই দেশের জন্য বোঝা হোক। আপনারা এর জন্য কাজ করবেন। ভাই একটু পিছায়েন ভাই, আপনার হাতটা পুরা চেহারার উপরে। আমাকে ঠিক আছে? হ্যাঁ আপনাদের ঠিক আছে ভাইয়া, একটু পিছান না বড় ভাই, নাহলে হাতটা সামনে। সৌরভ একটু এখানে আসো। এই সাদা লাইট থাকলে একটু দেন না, দিমু দাদা। এই যে সৌরভ যাচ্ছে, সবাই ওই মানে আনাস, ওই আনাস, কারণ ওর বডিটা বুক করে দিতে চাইছিল সেদিন 5 তারিখে। তো ওরা দাঁড়াইছে ওখানে, তার আন্দোলন থেকে ওরা রিক্সায় করে ওরা হাসপাতালে নিয়ে ওরা রাখছে ওখানে আনাসকে। পরে ওরা আমার ওখানে ওরা যখন আনসাররা নিয়ে যাবে তখন ওরা বললো গার্ডিয়ান আসতে, তো ওরা নিতে দেন। ওদের সাথে অনেক ধরনের ওখানে ধস্তাধস্তিও হয়েছে হাসপাতালের ভিতরে। তো ওর জন্য আনাসকে আমরা পাইছি, একটু দয়া করবেন ওর জন্য। জগন্নাথ স্টুডেন্ট। জি, আপনার কোন বলেন? এই আমাদের আমরা সবাই এসেছি ওনার পক্ষে, এমনি আপনি যা সহযোগিতা ছোট্ট একটা সহযোগিতা, কিন্তু আমাদের কন্টিনিউ সবসময় গ্রহণ করবেন। সামনে ঢুকে না ভাই, উঠছেন না ভাই মাইক্রোফোন গুলো সরাই দেন, চেয়ারম্যান সাহেব পাঠিয়েছেন, আমি জানবো সামান্য আমাদের সবসময় মাসে মাসে সহযোগিতা যেটা থাকছে। একটু ভাই হাতটা সরান ভাই। ধরেন ভাই, খামটা ধরেন ভাই, জি ভাই ধরেন। ওকে সারে দেন ভাই, দিয়ে দেন নিচে গেলাম। ভাই আপনারা
আপনাদের কত সিনি ভাই? আমি জুতা তুলে ভিতরে গেলাম, সে আমার আমাদের দেখো মিয়া আমার আলাদা করতে পারেন বা একসাথে আচ্ছা একটু এক পরিবার করে যাও চলে যাও ভাইয়া তুমি এদিকে আসো চাপো বাইরে যে গেন্ডারি স্কি আমি তো দেখতেছি বেস্ট কই গেল দেখ শহীদ ফ্যামিলির সাথে ছবি তুলতেছে তো হ্যাঁ না তুমি চাওয়া মনে শান্তি শান্ত না সিটিটা পড়ে ছেলে মেয়ে তো হবে না জাকির ভাই আপনার বুঝুন এই জায়গাটা একটু ইয়ে দে লাইট জ্বালাই দেবো আমি লাইট জ্বালাচ্ছি আপনি সামনে 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 অন্ধকার কিন্তু
আরে শুরু হয়েছে কি শুরু করবো? শুরু করবো। আস্তে একটু আস্তে। সাংবাদিক বন্ধুরা, সবাই একটু চুপ থাকে। জি, সাংবাদিক বন্ধুরা, আপনারা জানেন জুলাই আগস্টের জনগণের স্বতঃস্ফূর্ত মহা অভ্যুত্থানের যে বিজয় সূচিত হয়েছিল, এর পিছনে কি মহিমান্বিত আত্মত্যাগ আমরা দেখেছি এবং এখনো দেখছি, যা কোনো ভাষা এবং সাহিত্যে প্রকাশ করা অত্যন্ত কঠিন। আমরা শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াসিন আহমেদ রাজ, আব্দুল্লাহ সিদ্দিক, এই পরিবারের সাথে আমরা কিছুক্ষণ আগে দেশ নায়ক তারেক রহমানের শুভেচ্ছা নিয়ে, তার বার্তা নিয়ে আমরা সেখানে এসেছিলাম। তার তৈরি করা বিএনপি পরিবার, আমরা বিএনপি পরিবার, এই সংগঠনের মাধ্যমে আতিকুর রহমান রুম্মন এবং মিথুনের নেতৃত্বে এই সংগঠনটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তৈরি করেছেন সারা দেশে নিহত আহতদের পাশে দাঁড়ানোর জন্য। তারা নিষ্ঠার সাথে এই কাজগুলি করে যাচ্ছেন। রুম্মন আর মিথুন, তাদের আহ্বানে আজকেও ছুটে এসেছি। এসে যে বেদনা ঘন, মর্মান্তিক এবং হৃদয় ছিঁড়া আহাজারি এদের মায়ের, আনাসের, জুনায়েদের, রাজ এবং আব্দুল্লাহ সিদ্দিকের মায়ের কান্নার যে আওয়াজ পেয়েছি, এটা আমার মনে হয় 7 আসমান পেরিয়ে আল্লাহ এটা শুনছে। কেউ ক্লাস 7-এর ছাত্র, কেউ ক্লাস 9-এর ছাত্র, কেউ শ্রমজীবী মানুষ, গোটা পরিবারকে সিএনজি চালিয়ে পেটের আহারের সংস্থান করে এই পরিবারগুলো। এবং তাদের যে আত্মদানের যে মহিমান্বিত রূপ, তাদের লেখা একটি চিঠিতে আমি শুধু বিস্ময় বিভূত নয়, আমার মনে হয়েছে এই বাচ্চারা এত উদ্দীপ্ত, দেশের জন্য, দেশের মানুষের জন্য একটা মহান কিছু আবিষ্কারের জন্য, আদায়ের জন্য, এই বয়সেই যে তারা এইরকম সংকল্পবদ্ধ হতে পারে, সেই চিঠিতে আমি তার প্রমাণ পেয়েছি। সেই চিঠির প্রথমে লিখেছে,
মানুষ তো মরবেই একদিন, কিন্তু এইভাবে বসে বসে মরার চেয়ে দেশের জন্য মরা কত যে শ্রেষ্ঠতম কাজ প্রথমেই সেই চিঠির মধ্যে লেখা আছে। এটা পড়ার পর আমাদের জীবনকে মনে হয়েছে তুচ্ছ। আমরা ছাত্র রাজনীতি করেছি, জাতীয় রাজনীতি করছি, আমরা মনে হয়েছে এই সমস্ত আত্মদানকারী বীর শহীদরা যে দৃষ্টান্ত স্থাপন করেছেন তার কাছে আমরা তুচ্ছ, আমরা ম্লান হয়ে গেছি। এই আনাসের কাছে, জুনায়েদের কাছে, ইয়াসিরের কাছে, আব্দুল্লাহ সিদ্দিকের কাছে। বন্ধুরা, কেন এদের এই নিষ্পাপ শিশুদেরকে হত্যা করা হয়েছে? শেখ হাসিনার পুলিশ, শেখ হাসিনার র্যাব কেন করেছেন? তার অবৈধ ক্ষমতাকে আটকে রাখার জন্য, টিকে থাকার জন্য। আর কিসের জন্য? তার পরিবার, পরিজন, ভাগনা, ভাগ্নি সবাইকে আঙ্গুল ফুলে কলা গাছ গড়ে তোলার জন্য। শেখ হাসিনা এই বাচ্চাদেরকে হত্যা করতেও দ্বিধা করেনি। এদের রক্ত নিয়ে, এদের রক্ত ঝরিয়ে শেখ হাসিনার ভাগ্নি, শেখ রেহেনার মেয়ে, লন্ডনে শেখ হাসিনার ঘনিষ্ঠ এক ব্যবসায়ী তাকে ফ্ল্যাট লিখে দেয়, তার ছোট বোনকে ফ্ল্যাট লিখে দেয়। ওরা হিংস্র পশুর চাইতেও ভয়ঙ্কর ছিল। আজকে কেউ কেউ শেখ হাসিনার জন্য মায়া কান্না কাঁদেন, তাদেরকে একবার আনাসের পরিবার, ইয়াসিরের পরিবার, এদের মায়ের কান্নার আহাজারি, তাদের বুকের ভিতরকার যে আর্তনাদ আমি শোনার জন্য বলি। যাদের রক্ত দিয়ে আমরা এই পরিবর্তন পেলাম, 17 বছর পর একটা ক্ষুধার্ত হায়না দেশ ছেড়ে পালিয়েছে, তারপরেও যারা মায়া কান্না কাঁদেন তাদের প্রতি ধিক্কার জানানো ছাড়া আর কিছু বলার নেই। বন্ধুরা আমার, আমি শাহরিয়ার খান আনাস, শেখ মাহাদি হাসান জুনায়েদ, ইয়াসিন আহমেদ রাজ, আব্দুল্লাহ সিদ্দিক, আমি এদের আত্মার মাগফিরাত কামনা করছি। আমি যারা এখানে আমরা এসেছি, এর পক্ষ থেকে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে রুম্মন এবং মিথুনের নেতৃত্বে, এখানে আরো নেতৃবৃন্দ যারা রয়েছেন, ইঞ্জিনিয়ার আশরাফ, আমাদের অধ্যাপক আমিনুল ইসলাম, আমাদের হামিদ এই এলাকার সন্তান, আমাদের ডাক্তার জাহিদ, আমাদের অনেকেই জাকির, অনেকেই আমরা এখানে তাদের সাথে এসেছি শুধুমাত্র তাদের এই দুঃখ এবং বেদনায় সংহতি জানানোর জন্য। এই জন্যই বলি, এরা তো জীবনটা দিয়েছে নিজের জন্য না। তারা কোনো ব্যাংক ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কারো বাড়ি ডাকাতি করতে গিয়ে জীবন দেয়নি, তারা কোনো ফাঁকা জমি পড়ে আছে সেটা দখল করার জন্য জীবন দেয়নি। তারা জীবন দিয়েছে যে জনগণের যে ক্ষমতা সেটা শেখ হাসিনা ছিনতাই করেছিল, সেই ক্ষমতা ফিরিয়ে দেওয়ার জন্য, আর কি দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। এই অঙ্গীকারে তারা ছিল অঙ্গীকারবদ্ধ। তো আজকে তো আমাদেরকে সেইটা মনে রাখতে হবে। আজকে জনগণ যাতে দুঃখে না থাকে, ডক্টর ইউনূসের যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদেরকে তো দেখতে হবে তাদের রক্তের উপর আপনার সরকার গঠিত। আজকে কেন আন্তর্জাতিক আর্থিক সংস্থাদের প্রেসক্রিপশন অনুযায়ী সাবানের দাম বাড়বে, কেন গুঁড়া দুধের দাম বাড়বে, তাদের উপর ভ্যাট লাগানো হবে, এবং আরো অত্যন্ত গার্মেন্টস মানে কাপড়ের উপর কেন ভ্যাট লাগানো হবে, ওষুধের উপর কেন লাগানো হবে, ভ্যাট বসানো হবে। এটার জন্য কি জুনায়েদরা রক্ত দিয়েছে? এটার জন্য তো জুনায়েদ রক্ত দেয়নি। তো সুতরাং আমার কথা হলো যে আজকে এই সরকার জনগণের এত বড় আত্মদানের পথে সরকার, তারপরে সারা জনগণ যদি মানে যে জিনিস
তার উপার্জনের সাথে কেনার কথা, সঙ্গতি রেখে যে জিনিসের দাম হওয়ার কথা, সেখান থেকে যদি আরো অধিক দামে নিত্য প্রয়োজনীয় জিনিস কিনতে হয়, তাহলে তো জুনায়েদের রক্ত বৃথা যাবে, ইয়াসিনের রক্ত বৃথা যাবে। বন্ধুরা আমার, আজকে আপনারা দেখছেন যে নানা ইতিহাস বিকৃতি, এই ইতিহাস বিকৃতি থেকে সঠিক ইতিহাস শেখ হাসিনা প্রণয়ন করতে দেননি। শেখ হাসিনা চেয়েছে তার বাপ এবং তার পরিবার ছাড়া এই বাংলাদেশের স্বাধীনতা, এই বাংলাদেশের স্বাধীন সত্তার জন্য যারা লড়াই করেছে, সংগ্রাম করেছে, কথা বলেছে, তাদের কোনো নাম থাকবে না। কিন্তু প্রকৃত ইতিহাস লেখার জন্যই তো এই শহীদরা জীবন দিয়েছে। তো সুতরাং আজও কেন শেখ হাসিনার দোসররা বিভিন্ন জায়গায় থাকবে? তারা তো ইতিহাস বিকৃতি করার চেষ্টা করবে। আজকে জানুয়ারি মাসের 8 তারিখ 81% ছাত্র এখনো তারা বই পায়নি। যতটুকু বই পেয়েছে সেখানে আবার প্রিন্টিং মিস্টেক, এবং এইটার জন্য কে দায়ী? এই মুদ্রণ ব্যবসার সাথে যিনি দায়ী, তিনি হচ্ছেন শেখ হাসিনার একজন ঘনিষ্ঠ দোসর। তাকে রক্ষা করা হয়েছে। তো জুনায়েদের রক্ত তো এই জন্য সে দেয়নি। ক্লাস 9-এ পড়া একটা ছেলে, সে তো একটা সুন্দর বাংলাদেশ করার জন্য দিয়েছিল, যে হ্যাঁ, ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার পর তার হাতে ঝকঝকে নতুন বই এসে পড়বে। অথচ 51% বই ছাত্রছাত্রীদের হাতে এসে পড়েনি, কারণ সেখানেও শেখ হাসিনার দোসররা আছে। ওরা বাংলাদেশ লুট করেছে, ওরা শিশুদের মুখের দুধ আত্মসাৎ করেছে, এরা জায়গা জমি দখল করেছে, এদের ব্যবসায়ীরা হাজার হাজার কোটি টাকা, লাখ লাখ কোটি টাকা পাচার করেছে। সেই পাচারের কিছু অংশ শেখ হাসিনারও রয়েছে। এখন পৃথিবীর নাম করা সমস্ত পত্র পত্রিকায় শেখ হাসিনার পরিবারের কারা কি ফ্ল্যাট পেয়েছেন, কার কত জমি, কার কত হাজার হাজার লক্ষ লক্ষ পাউন্ড জমা আছে, সেগুলো এখন সংবাদপত্রের পাতায় ভেসে আসে। তো সেই মানুষটি যে রক্ত পান করতেই আনন্দ বোধ করতেন শেখ হাসিনা, সে আবার ফিরে আসবে, তার কোনো বিচার হবে না। এইভাবে এই শিশুরা যারা জীবন দিয়েছে, রক্ত ঝরিয়েছে, তাদের উপর যারা অন্যায় করেছে, অন্যায়কারীদের বিচার হবে না। তাদের অনেকেই এখনো ঘাপটি মেরে আছে। যে সমস্ত আইন শৃঙ্খলার বাহিনী গুলি করেছে, তাদেরকে তো মিডিয়ার আলোর সামনেই, তো মিডিয়ার ক্যামেরার সামনেই তো অনেকের চায়ের আছে। তারা কেন এখনো পর্যন্ত সবাই গ্রেপ্তার হয়নি? কেন বিচারের আওতায় নিয়ে আসা হয়? এটা তো আজকে সকলের দাবি। এটাই আজকে সবচেয়ে প্রথমে সর্বাগ্রে হওয়া উচিত। অন্তর্বর্তীকালীন সরকার রক্তস্নাত সরকার, কারণ শিশুদের রক্তের উপর, তরুণদের রক্তের উপর, শ্রমজীবী মানুষের রক্তের উপর এই সরকার গঠিত হয়েছে। তার দায়িত্ব মানুষের আহারের নিশ্চয়তা দেওয়া। আলু, পেঁয়াজ, বেগুন, চাল, ডাল, আটা, চিনি কোনোটার দাম বাড়বে না, এই নিশ্চয়তা দেওয়া। এবং যারা অপরাধী, যারা জুলাই আগস্টে এই সমস্ত আলোক পিয়াসী কিশোর তরুণদেরকে যারা হত্যা করেছে, যারা দিন আনে দিন খায়, সেই শ্রমজীবী মানুষকে যারা হত্যা করেছে, সেই হত্যাকারীদের বিচার নিশ্চিত করা। বন্ধুরা আমার, আপনারা এইখানে এই এলাকায় সেই শেখ হাসিনার দোসর যারা জনগণের ট্যাক্সের টাকায় তুলেছে এবং তুলে সেটাতে আমোদ ফুর্তি করেছে, আর এইখানে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের নাম দিয়েছে। সেই পূর্বের যারা মেয়র রয়েছেন, ওই নামগুলো খুলে ফেলুন। ওখানে জুনায়েদের নাম দিন, সেখানে ইয়াসিনের নাম দিন, সেইখানে আনাসের নাম দিন, আব্দুল্লাহ সিদ্দিকের নাম দিন। এটাই হওয়া উচিত।
বীরদের শহীদদের নামে পৃথিবীর দেশে দেশে তাদের নামে রাস্তা হয়, তাদের নামে স্থাপনা হয়, তাদের নামে ইমারত হয়, আর যারা জনগণের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছে তাদের বিচার হয়। সেই জিনিসটি নিশ্চিত করতে হবে। বন্ধুরা আমার, আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আজকের এই মর্মস্পর্শী যে ঘটনার আমরা মুখোমুখি হয়েছি, এই 4টি শহীদ পরিবারের, আমি এদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা খুঁজে পাইনি। সান্ত্বনা সেদিনই সামান্যতম পাবো, তার পরিবার পাবে যারা তাদেরকে হত্যা করেছে। সেই তারা যখন বিচারের আওতায় নিয়ে এসে দৃষ্টান্তমূলক বিচার হবে, সেই দিন কিছুটা আমরা শান্তি পাবো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে গণমাধ্যমের সাংবাদিক ভাইরা এবং স্থানীয় মানুষরা যারা সহযোগিতা করেছেন তাদেরকেও আন্তরিক প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রত্যেকেই এই 4টি মজলুম পরিবারের সাথে আপনারা থাকবেন, এটাও আহ্বান জানাচ্ছি। এবং আমরাও ইয়ের পক্ষ থেকে কি বলে, আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে, যেটার প্রধান পৃষ্ঠপোষক আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, যিনি প্রতি ক্ষণে প্রতি মুহূর্তে এই নিহত পরিবার, শহীদ পরিবার, আহত পরিবার তাদের খোঁজ রাখেন। আমরা এখানে আসার আগেই শুনেছি এই পরিবারের সাথে তিনি কথা বলেছেন। বন্ধুরা আমার, তাই আমরা মনে করি যে সার্বক্ষণিক আমাদের যে দল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আমরা জনগণের পক্ষে, মানুষের জন্য, মানুষের পক্ষে এবং মানুষের কল্যাণের জন্য আমরা রাজনীতি করেছি। আমাদের প্রচেষ্টা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, আমাদের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, যে দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে যতবার তিনি ক্ষমতায় এসেছেন মানব কল্যাণে কাজ করেছেন, আর গণতন্ত্রের জন্য নিজের জীবনকে বিপন্ন করেছেন। আজকে চিকিৎসার এতদিন পর, শেখ হাসিনার বিদায়ের পর গতকাল তিনি উন্নত চিকিৎসার জন্য তিনি দেশের বাইরে গিয়েছেন। তার জন্য আপনারা প্রত্যেকে দোয়া করবেন, আল্লাহ যেন সুস্থভাবে তাকে দেশে ফিরিয়ে নিয়ে আসে। বন্ধুরা আমার, এই না যাই হোক, আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? আরেকটা প্রশ্ন, আপনি বলছিলেন যে বইটি পাচ্ছে না এবং এটা হলো শেখ হাসিনা যারা ঘনিষ্ঠ দল তারা এখনো মুক্তির সাথে জড়িত, কিন্তু উপদেষ্টারা বলছেন যে কোনোভাবেই কোনো সরকারই আসলে আপনার এই বই কখনোই জানুয়ারি মাসে দিতে পারেনি, এতে আরো দেরি হয়েছে। না দেখুন, উপদেষ্টা যেটা বলছেন আমি মনে হচ্ছে দায় এড়ানোর কথা। যদি ড্রাইভ থাকে, ইন্টারনাল ড্রাইভ থেকে, অন্তর্গত তাগিদ থাকে যে আমি ডিসেম্বরের ফাইনাল পরীক্ষা শেষ হবে, আমি 1 সপ্তাহের মধ্যে দিব, পৃথিবীর অনেক দেশের রাষ্ট্রনায়ককে আমরা দেখেছি যে কাজগুলো করতে পারেন। এই ধরনের ওনারা তো আগস্টে হয়েছে, শপথ দিয়েছে, তো এর মধ্যে এটা সারা গেল না কেন? আমাদের শেখ হাসিনা কি করেছেন? আমাদের মুদ্রণ শিল্পকে ধ্বংস করে তিনি ভারতের কাছে বই ছাপাতে দিতেন। সেখান থেকে আপনারা আমাদের দেশের মুদ্রণ শিল্প অত্যন্ত উন্নত মানের, এখন সবগুলোকে ফিরিয়ে নিয়ে আসেন। তাদের উপর দায়িত্ব থাকতো যে আপনারা আমাদেরকে নভেম্বরের 15 তারিখের মধ্যে নতুন সব বই দিবেন। এইটা আমি মনে করি ঠিক না। আর যেটি বলেছেন যে হ্যাঁ, এখনো আমাদের দেশের যে মুদ্রণ শিল্পের যে যিনি সভাপতি বা আরো যারা কয়েকজন আছেন তারা এই কারসাজির সাথে জড়িত আছেন, এটা আপনাদের সংবাদপত্রেই এই সংবাদটি বেরিয়েছে। আমি সেখান থেকেই উদ্ধৃতি দিয়ে আপনাদেরকে বললাম যে দোসররা প্রতি পদে পদে অন্তর্বর্তীকালীন সরকারকে তারা বাধাগ্রস্ত করবে এবং সুচারুভাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে তারা নানাভাবে বিঘ্ন তৈরি করবে। কারণ তাদের কাছে প্রচুর টাকা আছে, তাদের কাছে নানা ধরনের মেকানিজম আছে যেটা দিয়ে এই সরকারের উপর সমালোচনা করা যায়। কিন্তু সরকারকে তো আরো সতর্ক, সরকারকে আরো আর্টিকুলেট হয়ে এই সমস্ত জিনিসগুলোকে প্রতিহত করেই আজকে মানুষ যেটাতে স্বস্তি পায়, মানুষ যেখানে লাভবান হবে, সেই কাজটা তো তাদের করতে হবে। উদরপিণ্ডি বুদর ঘরে চাপিয়ে দিলে পরে মানুষ এটা শুনবে না। কারণ এই সরকার তো জুনাইদের রক্তের সরকার, আবু সাইদের রক্তের সরকার। তারা যদি স্লথ গতি হন, তারা যদি ঢিলে ঢালা হন, তাহলে এটা তো মানুষ এই জায়গা করবে না, এটাকে ঠিকভাবে নিবে না, ইতিবাচক ভাবে নিবে না। আর যেটি বলছেন মেয়াদ বাড়ানোর কথা, সেটা তাদের দেশের বিষয়। কিন্তু তাদের যদি অন্য কোনো উদ্দেশ্য থাকে শেখ হাসিনাকে নিয়ে, তো সেটা
আমি বলতে পারবো না কোনো উদ্দেশ্য আছে কিনা। তবে ভারত একটি গণতান্ত্রিক রাষ্ট্র, তাদের বোঝা উচিত যে শেখ হাসিনা যে শিশু হত্যাকারী, কিশোর হত্যাকারী এবং তরুণ হত্যাকারী, রিক্সাওয়ালা হত্যাকারী, সিএনজিওয়ালা হত্যাকারী, সেই হত্যাকারীকে একটি গণতান্ত্রিক দেশ কিভাবে তাকে আশ্রয় দিয়ে সেখানে তার ভিসার মেয়াদ বাড়ান, এইটা সারা দেশের বাংলাদেশের মানুষ এটাকে ইতিবাচক ভাবে নেয়নি। বরং ভারতের যে একটা আধিপত্যকামী মনোভাব রয়েছে, ভারতের যে একটা আগ্রাসী মনোভাব রয়েছে, আমরা যেটা বলবো সেটা করবে। কিন্তু বাংলাদেশের মানুষের যে তাদের যে মানে জাতীয়তাবাদী চেতনা, তার যে দেশপ্রেম, তার যে সার্বভৌমত্ব এবং স্বাধীনতা রক্ষা এবং নিজেদের যে অর্জন, গণতন্ত্রের অর্জন, স্বাধীনতার অর্জন এবং রক্ত দিয়ে যে অর্জন, সেই অর্জনকে তারা অবমূল্যায়ন করে অথবা তারা সেটা বুঝতে চায় না। সেটা বুঝতে চায় না বলেই তারা এই জিনিসগুলো করতে চায়। এই যে দেখুন না, আমি সংবাদেই পড়েছি, আমাদের দেশের মাছ ধরা জেলে, তাই না, তাদেরকে প্রতারণা করে তারা নিয়ে গিয়ে সেখানে তাদের সাথে খারাপ ব্যবহার করেছে এবং গ্রেপ্তারে করেছে, তাদেরকে গ্রেপ্তার করেছে। তো ভারতের কাছ থেকে তো এটা প্রত্যাশা করা যায় না, কারণ যেখানে গণতন্ত্র আছে সেখানে আইনের শাসন থাকবে, সবার কর্তৃক সেই আইনের শাসন। কিন্তু আমরা দেখেছি বাংলাদেশের ক্ষেত্রে ওরা কোনো আইনের শাসন মানে না, ওরা একটা আগ্রাসী মনোভাব নিয়ে কাজ করে। আপনারা দেখেছেন গতকাল গেছে ফেলানি হত্যা দিবস, একটা কিশোরীকে কিভাবে হত্যা করে বিএসএফ আপনার কাঁটাতারের বেড়ার উপর ঝুলিয়ে রেখেছে, এইভাবে একটা ঘটনা। অথচ ওরা কিন্তু বাংলাদেশে একটা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে। মিথ্যা ন্যারেটিভটা কি? মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যে বাংলাদেশে সংখ্যালঘুদের উপর মানে জুলুম হচ্ছে, কিন্তু ওরা যখন সীমান্তে গুলি করে তো ওখানে মুসলমানও মারা যায়, হিন্দুও মারা যায়। আপনার কি স্বর্ণা রানী দাস, আপনার কুলাউড়া মৌলভীবাজার, তাকে গুলি করে হত্যা করেছিল বিএসএফ। তারপর জয়ন্ত আপনার ঠাকুরগাঁয়ে, তো ওটা কি? বাংলাদেশে আওয়ামী লীগ বিএনপি সংঘাত হয়েছে 5ই জানুয়ারির পর, কি বলে 5ই আগস্টের পর। সেখানে হয়তো আওয়ামী লীগের কোনো নেতা, সে হয়তো হিন্দু ধর্ম সম্প্রদায়ের হতে পারে, আঘাতপ্রাপ্ত হয়েছে। বিএনপির 2-3 জন লোককে তো মেরেই ফেলেছে 5ই আগস্টের পর। গোপালগঞ্জে একজন স্বেচ্ছাসেবক দলের নেতাকে মেরে ফেলেছে। কিন্তু এখানে কোনো সাম্প্রদায়িক কোনো সংঘাত হয়নি। এই যে পুরান ঢাকা হামিদ আছে না, এখানে কিভাবে দেখেছেন আপনারা পূজা মণ্ডপ গুলা গত দুর্গা পূজার সময় আমাদের লোকরা কিভাবে পাহারা দিয়েছে, অথচ ওরা মিথ্যা অপপ্রচার করে গেছে। অথচ আমাদের দেশের প্রতি তাদের যে বৈরী আচরণ, আগ্রাসী আচরণ, আমাদের সীমান্ত রক্তাক্ত সীমান্ত করে রেখেছে ভারত। তো এগুলো তারা দেখে না। অথচ একজন হত্যাকারী তার নিজ দেশের জুনায়েদের মতো শিশু বাচ্চা, মুগ্ধের মতো একজন বাচ্চা, যাদের আত্মত্যাগ এত মহিমান্বিত, যারা বলেছে যে পৃথিবীতে যখন এসছি হয়তো একদিন মরবই, কিন্তু ঘরে বসে থেকে মরবো না, এই কথা কে বলতে পারে? যার মধ্যে প্রচন্ড দেশপ্রেম থাকতে পারে, সেই এই কথা বলতে পারে। ভারতের জানা উচিত যে তুমি মনে করেছো যে বাংলাদেশ ছোট দেশ, কিন্তু বাংলাদেশ 18 কোটি মানুষের দেশ, এবং এদের দেশের মানুষের দেশপ্রেম এত উঁচু পর্যায়ে যে তোমরা যতই বাংলাদেশের বিরুদ্ধে অপপ্রচার এবং আগ্রাসী মনোভাব পোষণ করো না কেন, বাংলাদেশ তার স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র রক্ষায় অতন্দ্র প্রহরীর মতো তারা থাকবে। ধন্যবাদ। চলো।